হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। আশা করব তোমরা খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের যে ক্লাসটা আমি তোমাদের প্রতিদিন করাচ্ছি কন্টিনিউ, সেই ক্লাসটির আজ 29 নম্বর পর্ব। আজকের ক্লাসে আমরা দুর্দান্ত কিছু প্রশ্ন প্রতিদিনের মতো নিয়ে আলোচনা করব। আশা করব প্রতিদিনের ক্লাসগুলো তোমাদের খুবই ভালো লাগছে এবং ক্লাসগুলি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো। তো অবশ্যই আজকের ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে। আর সমস্ত ফ্রি ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চাকরির পরীক্ষার অনলাইনে সেরা প্রস্তুতি নিতে আমাদের বিভিন্ন তোমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে ফলো করতে অবশ্যই ভুলবে না। দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, সেখানে যুক্ত হয়ে যাবে সমস্ত ভিডিও লিঙ্ক এবং আপডেট পেতে প্রথমেই। আজকের প্রথম প্রশ্নে আসবো, যেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয়? ভারতীয় বায়ুসেনা দিবস এটা কবে পালিত হয়? তো সঠিক উত্তর কি হবে? দ্রুত সকলে অ্যান্সার করো এই প্রশ্নটির। আমাকে একটু সেট আপ করে নিতে দাও। একদমই। তো দেখো, ভারতের যে বায়ুসেনা, বায়ুসেনার এই দিবসটা কবে পালিত হয়? সেটা হবে 8ই অক্টোবর। এই দিনে পালন করা হয় ভারতীয় বায়ুসেনা দিবস। আচ্ছা, এত দিন থাকতে কেন 8ই অক্টোবরটাকে বায়ুসেনা দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছে? বিকজ এই বায়ুসেনা, ভারতের যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনী বায়ুসেনাটা, সেটার তোমার প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1932, 1932 সালে ব্রিটিশ শাসিত ভারতে প্রথম বায়ুসেনা প্রতিষ্ঠিত হয়েছিল 8ই অক্টোবর এই দিনে। সো এই দিনেই ওই কারণে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, তহকিক ই হিন্দ গ্রন্থটির রচয়িতা হলেন কে? তহকিক ই হিন্দ গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর কি হবে? তহকিক ই হিন্দ এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন আল বেরুনি। আল বেরুনি বা আবু রাইহান আল বেরুনি। আবু রাইহান, তার অপর নাম বা প্রকৃত নাম আবু রায়হান আল বেরুনি। আচ্ছা, আল বেরুনি বলতো কার সঙ্গে ভারতে এসেছিল? আল বেরুনি তিনি কার সঙ্গে ভারতে এসেছিল? আল বেরুনি ভারতে এসেছিল কার সঙ্গে? সুলতান মাহমুদের সঙ্গে। সুলতান মাহমুদ। তো সুলতান মাহমুদের সঙ্গে তিনি ভারতে আসেন এবং একটা গ্রন্থ রচনা করেন যেটার নাম হচ্ছে তহকিকে হিন্দ। এই গ্রন্থটি তোমার হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণ বা সুলতান মাহমুদের ভারত অভিযান সম্পর্কে কিন্তু আমাদের একটা সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। নেক্সট হচ্ছে, জারণ রোধ করতে আলুর চিপস ড্যাশ গ্যাসে সংরক্ষণ করা হয়। আলুর চিপস নিশ্চয়ই তোমরা সকলেই খেয়েছো। আলুর চিপস যেটা, সেটা কোন গ্যাসে সংরক্ষণ করা হয়ে থাকে জারণ রোধ করতে বা সেটাকে নষ্ট হওয়ার থেকে রোধ করতে? সেটা কোন গ্যাসে সংরক্ষণ করা হয়? নিয়ন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কিসে বলতো করা হয়ে থাকে এটাকে সংরক্ষণ? যে আলুর চিপসের প্যাকেটটা অনেকটা কম পরিমাণে চিপস থাকে, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু এই একটা গ্যাসে সংরক্ষণ করা হয়ে থাকে। আমরা বলি এর ভিতরে এতটাই কিন্তু সবটাই বাতাস ভরা থাকে, কিন্তু ওটা বাতাস নয়। ওর ভিতরে যেটা ভরা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনে এটাকে সংরক্ষণ করা হয় জারণ রোধ করতে। পরবর্তী হচ্ছে, সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? সুই মুন্ডা একজন কিন্তু বিদ্রোহী ছিলেন। তিনি কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? সাঁওতাল, মুন্ডা, কোল, মোপলা। সাঁওতাল বিদ্রোহ বলতো কবে হয়েছিল? 1855। এটা সকলেই জানো। সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল পরগনা অঞ্চলে হয়েছিল। এর নেতৃত্বে ছিল সিধু কানহু। সিধু কানুর নেতৃত্বে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ, এই মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডার নেতৃত্বে হয়েছিল 1899 থেকে 1900 সালের মধ্যে হয়েছিল তোমার এই মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? বিরসা মুন্ডা, তার নেতৃত্বে হয়েছিল এই মুন্ডা বিদ্রোহ। তাছাড়া আমরা যদি দেখি কোল বিদ্রোহ, কোল বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল? কোল বিদ্রোহটা বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার অংশ, তাছাড়া তোমার যে আমরা যদি দেখি ঝাড়খণ্ডের কিছু অংশ, সিংভূম, রাঁচি ইত্যাদি জেলা, হাজারিবাগ এই অঞ্চলটাই কিন্তু তোমার এই কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কোল বিদ্রোহটা কবে হয়েছিল? কোল বিদ্রোহ হয়েছিল 1832 সালে। কোল বিদ্রোহের আমরা কিছু উল্লেখযোগ্য নেতৃত্বদের নাম জানতে পারি, যার মধ্যে হচ্ছে বুদ্ধু ভগত, জোয়া ভগত,
এদের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, জোয়া ভগত, বুদ্ধ ভগত, সুই মুন্ডা, তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিল এই কোল বিদ্রোহে। সঠিক উত্তর হবে এখানে অপশান সি। সবকটি যখন বললাম তাহলে মোপলা বিদ্রোহ কেন বাদ যাবে? মোপলা বিদ্রোহ কেরালার মালাবার অঞ্চলে সংগঠিত হয়েছিল। এটা কোথায় হয়েছিল? কেরালার মালাবার অঞ্চলে। এটা একটা কৃষক বিদ্রোহ ছিল। 1921 সালে এটা সংগঠিত হয়েছিল এবং এটা কারা নেতৃত্ব দিয়েছিল? কেরালার মুসলিম কৃষকরা কিন্তু, বা তারা কিন্তু এটাতে নেতৃত্ব দিয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে সংসদের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? একটা বিশেষ পরিস্থিতিতে সংসদের যুগ্ম অধিবেশন অনুষ্ঠিত হয়, সেই যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দ্রুত করো অ্যান্সার, এটা কি হবে? যুগ্ম অধিবেশন বা যৌথ অধিবেশন। অধিবেশন সম্পর্কে ভারতীয় সংবিধানের কোথায় বলতো আলোচনা করা হয়েছে? এটা যৌথ অধিবেশন সম্পর্কে বলা হয়েছে 108 নং ধারায় এটা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। যেই যৌথ অধিবেশন বলা হচ্ছে, আহ্বান করবেন কে? আহ্বান করবেন কে? আহ্বান করেন রাষ্ট্রপতি। তাহলে যৌথ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি এবং এটার সভাপতিত্ব করবেন কে? সেটা হবে স্পিকার, তিনি এটাতে সভাপতিত্ব করবেন। নেক্সট, টেনিদা চিত্রটির, আচ্ছা চরিত্র, আচ্ছা টেনিদা চরিত্রটির স্রষ্টাকে? কে টেনিদা চরিত্রটির স্রষ্টা? টেনিদা সমগ্র, টেনিদার গল্প নিশ্চয়ই তোমরা শুনেছো, টেনিদা, প্যালা, হাবুল, তাদের গল্প। এই যে টেনিদা সমগ্র, এটা রচনা করেছিলেন কে? টেনিদা সমগ্রের রচয়িতা হচ্ছে, সেটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1919 খ্রিস্টাব্দ আইন যে নামে পরিচিত, 1919 খ্রিস্টাব্দের আইনটা কি নামে পরিচিত? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, মার্লেমেন্টো আইন, মন্টেগু চেমসফোর্ড আইন বা সনদ আইন, এটা কি নামে পরিচিত ছিল? বা 1919 সালের আইনটা কি প্রকৃতির আইন ছিল? দেখো, 1919 সালে যে আইনটা তোমার পাশ হয়েছিল, সেই আইনটা আমরা জানি এটাকে বলা হয়ে থাকে ভারত শাসন আইন। ভারত শাসন আইন 1919, 1919 সালের ভারত শাসন আইন এটাকে বলা হয়। তো এই আইনটা তোমার অপর একটি নামে পরিচিত, যেটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন। কেন মন্টেগু চেমসফোর্ড আইন? মনে রাখবে, মন্টেগু ছিল তৎকালীন সময়ে, ইনি হচ্ছেন মন্টেগু ছিলেন ভারত সচিব, ইনি হচ্ছেন ভারত সচিব ছিলেন, তার নামে মন্টেগু। এবং এই চেমসফোর্ড তিনি ছিলেন তৎকালীন সময়ে ভারতের ভাইসরয়, এই কারণে এটাকে মন্টেগু চেমসফোর্ড আইন বলা হয়। এবং এটা পাশ হয়েছিল কবে? 1919 সালে, একদমই মনে রাখবে 1919 সালে। পরবর্তী প্রশ্ন, আরেকটা জিনিস এখানে একটু তোমাদের আমি বলে দিই, যারা প্রতিদিন ক্লাসে এসে এই যে কমেন্টে স্প্যাম করো যে স্যার আমি জানি জানি পরের টাইম মুভ করুন, পরের টাইম মুভ করুন, আমি বলছি তোমাকে সরাসরি একটা কথা, তোমার ক্লাস দেখতে হবে না। তুমি যখন সবকিছু জানো, ক্লাস দেখতে আসো না। আমি তোমাদের প্রতিদিনের কমেন্ট প্রতিদিন ফলো করতাম, কয়েকদিন ধরে আমি ফলো করছি। তো আমি সেখানে এসে দেখছি যে অনেকে বলছে স্যার পরের টাইম মুভ করুন, পরের টাইম মুভ করুন। জানি জানি, জানলে ভাই, তুমি জানো যখন, তাহলে তুমি করো ক্লাসটা। যারা জানে না এটা আমার ক্লাসটা তাদের জন্য, যারা একদমই নতুন বা যারা জানে না, যারা প্র্যাকটিসের জন্য ক্লাস করার জন্য আসে, তাদের জন্য ক্লাসটা। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি, আমার কাছে স্ট্রিক্ট ব্যাপার স্যাপার। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? কোন নদীটি? সেটা হচ্ছে শরাবতী নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি। ঠিক আছে, এই যে সরাবতী নদী এটা আরব সাগরে পতিত হয়েছে। কোথায়? আরব সাগর, আরব সাগরে পতিত হয়েছে। এবং পেন্নার নদী আমরা যদি যদি দেখি, পেন্নার, ব্রাহ্মণী, সুবর্ণরেখা, এগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অর্থাৎ এগুলি পূর্ব বাহিনী নদী। নেক্সট দেখো, ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কবে? প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ এটা কবে ঘটানো হয়েছিল? দ্রুত করো এটার অ্যান্সার। দেখো, আমি তোমাদের সঙ্গে তো কোনোদিন এসে গল্প করি না, গল্প করি আমি যতটুকু করি ততটুকু কোশ্চেনই তো করি। সেটা 5 মিনিট বেশি হতে পারে, কোনো ক্লাস 2 মিনিট কম হতে পারে। তো সো এই যে আমি তোমার ডিউরেশনটা, প্রতিদিন আমার ডিউরেশন 30 মিনিট, 30 মিনিটের ভিতরে তোমার ক্লাসটা কভার করছি তো।
সো 30 মিনিটে 30 প্রশ্ন আমার তো মনে হয় কেউ করায় না, যদি কেউ করিয়ে থাকে সেটা ফাজলামো হবে, কারণ 30 মিনিটে 30 কোশ্চেন তার সঙ্গে অ্যানালাইসিস, এটা করানো শুধুমাত্র কোশ্চেনের উত্তর বলে চলে গেলে তোমার মাথায় থাকবে না জিনিসটা। যথেষ্ট আলোচনার প্রয়োজন আছে প্রতিটি প্রশ্ন নিয়ে, যতটা আলোচনা করব প্রশ্ন নিয়ে ততটা তোমার মাথায় থাকবে। ওকে, তো এটা নিয়ে রাগারাগি করার কিছু নেই, বা তোমাদের এরকম তাড়াহুড়ো করার কিছু নেই, সবকিছু আরামসে ধীরে ধীরে সবকিছু নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবারে দেখো, ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কবে? কবে? সেটা হচ্ছে 1974 সালে এটাকে ঘটানো হয়েছিল। আচ্ছা, এই যে প্রথম পারমাণবিক বিস্ফোরণ, ভারতের প্রথম পারমাণবিক বোমার নাম কি ছিল বলতো? এই পারমাণবিক যে বিস্ফোরণটা ঘটানো হয়েছিল সেটা কোথায়, এবং এই যে পারমাণবিক বিস্ফোরণটা ঘটানো হয়েছিল সেটার সাংকেতিক বা পোশাকি নাম কি ছিল, কোড নেমটা কি ছিল? অ্যান্সার হবে কি, এটার কোড নেম ছিল কি? কোড নেম ছিল কি? স্মাইলিং স্মাইলিং বুদ্ধ, এটার কোড নেম ছিল। এবং এই যে তোমার পারমাণবিক বোমাটি ছিল, এটা কোথায় এটার তোমার হচ্ছে পরীক্ষা করার হয়েছিল? সেটা হচ্ছে রাজস্থানের পোখরান। রাজস্থানের পোখরানে। তো দেখো এখানে কিন্তু এই তথ্য তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ, এবং রাজস্থানের পোখরানে এটাকে তোমার সফলভাবে বিস্ফোরণ ঘটানো হয়। পরবর্তী হচ্ছে কে আলাউদ্দিন খলজিকে হত্যা করেছিল? আলাউদ্দিন খলজি, যিনি 1296 খ্রিস্টাব্দে, তার আগে যিনি খলজি বংশের শাসক ছিলেন জালালউদ্দিন খলজি, তাকে হত্যা করে তিনি কিন্তু খলজি বংশের শাসক বা খলজি বংশের সিংহাসনে তিনি বসেছিলেন। তিনি সেকেন্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেছিল। তার পরবর্তী সময়ে তিনি অনেক কিন্তু রাজ্য জয় করে। আমরা জানি তিনি মালিক কাফুরকে নিয়ে, তিনি তার অন্যতম একটি সেনাপতি ছিল মালিক কাফুর, মালিক কাফুরকে নিয়ে তিনি দক্ষিণাত্য অভিযান করেছিলেন। তো প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য কিছু তার মানে রাজ্য, যদি বলে থাকি আমরা রাজ্য জয় বা তার যদি আমরা শাসনকাল সম্পর্কে আলোচনা করতে আসি, এসবগুলো উঠে আসে। তো আলাউদ্দিন খলজি তিনি 1296-তে সিংহাসন আরোহণ করেন। তার প্রকৃত নাম ছিল আলী গুরসাপ। আলী গুরসাপ, তিনি আলাউদ্দিন খলজি। তো তিনি বা তাকে কে হত্যা করেছিল? অ্যান্সার হবে এখানে মালিক কাফুর। তার হচ্ছে সবচেয়ে কিন্তু তার মালিক কাফুর বলা যেতে পারে তার কিন্তু বিশ্বস্ত একটা কিন্তু সেনাপতি ছিল। সেই মালিক কাফুরই কিন্তু তাকে হত্যা করেছিল। কবে হত্যা করেছিল? 1316 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়, মালিক কাফুর কর্তৃক হত্যা করা হয়েছিল। সো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, মালিক কাফুর। আর আলাউদ্দিন খলজির শাসনকাল তাহলে কত থেকে কত বছর ছিল? 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু সিংহাসনে ছিলেন। ওকে, নেক্সট প্রশ্নে আসছি তাহলে, যেটা হচ্ছে আজকের হোমওয়ার্ক। প্রথম মরণোত্তর কাকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তরটা সকলে কমেন্টে করে যাবে আজকের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, সিডারাইট কিসের আকরিক? সিডারাইটটা কিসের আকরিক? লোহা, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম, বিভিন্ন ধাতু, বিভিন্ন কিন্তু আকরিক থেকে নিঃসৃত হয়ে থাকে। আমরা যদি দেখি লোহার বিভিন্ন আকরিক আছে, রেড হিমাটাইট, আমার হাতের লেখার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই যে আমি পেন ট্যাবে এখানে লিখি না, আমি ঠিক পেন ট্যাবে লিখতে পারি না। অন্যান্য অনেকেই হয়তো অভ্যস্ত থাকতে পারে, কিন্তু আমি পেন ট্যাবে অতটা অভ্যস্ত এখনো হয়ে উঠতে পারি না। অনেকদিন ক্লাস করছি, তবুও আমি এটা প্র্যাকটিস করার চেষ্টা করছি অনেক, ঠিক আছে। রেড হিমাটাইট হচ্ছে লোহার একটা আকরিক। তারপরে আমরা যদি দেখি লোহার আরো বিভিন্ন আকরিক, আয়রন পাইরাইটস, আমি এখানে লিখছি না মুখে বলছি, আয়রন পাইরাইটস, ম্যাগনেটাইট, সিডেরাইট। সিডেরাইটের সংকেত হচ্ছে কি? সিডেরাইট বা Fe CO3, Fe CO3, এটা হচ্ছে সিডেরাইটের সংকেত, এবং এটা কিন্তু লোহার একটা আকরিক। অপশন এ সঠিক উত্তর হবে। তামার আকরিক যদি আমরা দেখি, তামার আকরিক বিভিন্ন আকরিক আছে, তামার কপার পাইরাইটস, তারপরে কিউপ্রাইট একটা উল্লেখযোগ্য, পরীক্ষায় খুবই এসে থাকে।
কিউপ্রাইট কিসের আকরিক, তাই তো? কিউপ্রাইট, ম্যালাকাইট ইত্যাদি হচ্ছে তোমার তামার আকরিক। দস্তার আকরিক আমরা যদি দেখি, দস্তা বা জিঙ্কের আকরিক যেটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসার চান্স থাকে সেটা হচ্ছে ক্যালামাইন। ক্যালামাইন তাহলে কিসের আকরিক? দস্তা বা জিঙ্কের আকরিক। তারপরে জিঙ্কাইট, জিঙ্ক ব্লেন্ড ইত্যাদি আছে। অ্যালুমিনিয়ামের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক সেটা হচ্ছে বক্সাইট। কি তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট, ইত্যাদি হচ্ছে কিসের আকরিক? ইত্যাদি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ বাড়িয়ে 5 বছর থেকে 6 বছর করা হয়? 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? লোকসভার যে কার্যকাল, সদস্যদের কার্যকালের মেয়াদ, বর্তমানে লোকসভার সদস্য যারা আছে তাদের কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছরই আছে। এটা একটা সময় 6 বছর করে দেওয়া হয়েছিল। সেটা কবে? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে? দ্রুত অ্যান্সার করো, এটা কত সালে করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা বাড়ানো হয়, কিন্তু আবার এই 44তম সংবিধান সংশোধনী, পরের 44তম সংবিধান সংশোধনী এসে আবার কিন্তু এটাকে তোমার 5 বছর করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? আর শুধুমাত্র লোকসভার সদস্যদের কার্যকাল বাড়ানো হয়নি, এতে এতে কিন্তু বিধানসভার কার্যকালের যে বিধানসভার সদস্য ছিল তাদেরও কার্যকাল 6 বছর করে আবার 5 বছর করে দেওয়া হয়েছিল। 42তম সংবিধান সংশোধনী খুবই মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা সাল, 1976। পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন খুবই আসতে পারে যে 42তম সংবিধান সংশোধনীটা কবে হয়েছিল। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে ভারতের প্রথম কবে সেজ নীতি চালু হয়? সেজ নীতি, স্পেশাল ইকোনমিক জোন, এটা সেজের পুরো কথা, স্পেশাল ইকোনমিক জোন। তো এই সেজ নীতিটা কবে ভারতে বা ভারত কর্তৃক এটাকে চালু করা হয়েছিল? বিভিন্ন স্থানে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করা হয়। সেই অঞ্চলে তোমার হচ্ছে যে শিল্প বা সেই অঞ্চলের যে তোমার বিভিন্ন কার্যে সুবিধা বা সেই অঞ্চলের শিল্পকে উৎসাহ, শিল্পনীতিকে সেখানে লঞ্চ করে সেই অঞ্চলের যে অর্থনৈতিক গতি সেটাকে বৃদ্ধি করার জন্য সেজ নীতিটা চালু করা হয় বা সেজ অঞ্চল বলে ঘোষিত করা হয়। সেই অঞ্চলে কর জাতীয় ছাড় বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেখানে তোমার অ্যাডভান্টেজ দেওয়া হয়ে থাকে। তো এই সেজ নীতিটা ভারত কবে চালু করেছিল? অ্যান্সার হবে এখানে এটা 2000 সালে। এটা 2000 সালে, একটু উপরে হয়ে গেল, এটা 2000 সালে কিন্তু সেজ নীতিটা চালু হয়েছিল। ভারতের আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটাই সেজ তোমার জোন আছে, যেমন হচ্ছে আমরা যদি দেখি কলকাতা সল্ট লেক সেজ একটা জোন, তারপরে কলকাতায় সল্ট লেকের যে উইপ্রো সেট একটা কিন্তু তোমার সেট জোন, তো ইত্যাদি হচ্ছে কিন্তু স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে আসে। নেক্সট হচ্ছে বীরভূম জেলায় নিম্নলিখিত কোন পাহাড়টি রয়েছে? কোন পাহাড়টি বীরভূম জেলায় রয়েছে? পাঞ্চেত, মামা ভাগ্নে, অযোধ্যা, বিহারীনাথ, বিভিন্ন পাহাড়, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের কিছু পাহাড়। যে পাহাড়গুলি গড় কিন্তু তোমার 400 থেকে 500 মিটার উচ্চতা বিশিষ্ট। তো এই পাহাড়গুলির মধ্যে কোনটি এখানে বীরভূম জেলাতে আছে? সেটা হবে এখানে মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড় এটা হচ্ছে কোথায়? এটা বীরভূম জেলাতে অবস্থিত। আমরা যদি দেখি পাঞ্চেত পাহাড়, এটা অবস্থিত পুরুলিয়াতে, পুরুলিয়া জেলাতে অবস্থিত। তারপরে আমরা যদি কি অযোধ্যা পাহাড় এটাও পুরুলিয়াতে। এর সেই গোর্গা বুরু আছে, এর সর্বোচ্চ শিখর, যেটা পশ্চিমবঙ্গের যে পশ্চিম অংশ সেই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর কিন্তু এটা। বিহারীনাথ যে পাহাড়টি এটা বাঁকুড়াতে অবস্থিত। বাঁকুড়াতে। আমাদের ক্লাস কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে দেখে। কে সকলে নতুন অনেক স্টুডেন্ট আছে, তো তোমাদের কাছে আমি একটু জানতে চাইবো যে কে কোথা থেকে ক্লাস করছো আজকের কমেন্টে কিন্তু সকলেই জানিয়ে যাবে, আমি দেখব। নেক্সট প্রশ্ন, জমিদার সমিতি কে প্রতিষ্ঠা করেন? জমিদার সমিতিটা কে প্রতিষ্ঠা করেছিলেন? জমিদার সমিতি আলোচনায় আসি, যেটা হচ্ছে 1838 খ্রিস্টাব্দে। কবে? 1838 খ্রিস্টাব্দে জমিদারদের স্বার্থ রক্ষা বা জমিদারদের কিন্তু একত্রিতকরণ করার জন্য একটা জমিদার সমিতির প্রতিষ্ঠা করেছিল বাংলার একজন ব্যক্তি। তিনি কে ছিলেন? তার নাম হচ্ছে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। অপশন বি, দ্বারকনাথ ঠাকুর জমিদার সমিতির প্রতিষ্ঠাতা। কোন ধরনের বৃষ্টিপাত শীতকালে পাঞ্জাবে রবি শস্যের ফলনে সহায়তা করে? রবি শস্যের ফলন কখন হয়ে থাকে? সেটা অবশ্যই শীতকালে হয়ে থাকে। রবি শস্য, গম জাতীয় শস্য বা বিভিন্ন সবজি, শাকসবজি ইত্যাদি রবি শস্যের মধ্যে আসে। তো রবি শস্যের ফলনটা কখন হয়?
শীতকালে। শীতকালের মধ্যে কোন বৃষ্টিপাতটা হয় বলো তো? আমরা যদি দেখি শীতকালে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী বৃষ্টিপাতটা শীতকালে, এটা মৌসুমী প্রত্যাবর্তনকারী বৃষ্টিপাত হয়ে থাকে, নট মৌসুমী বৃষ্টিপাত শীতকালে হয় না। সাধারণত এখানে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমরা দেখেছি, এটা তোমার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ এটা শীতকালের মধ্যে আসছে। আর আম্র বৃষ্টিপাত যেটাকে আমরা প্রত্যাবর্তনকারী প্রাক মৌসুমী বৃষ্টিপাত বলে থাকি, যেটা মৌসুমী বৃষ্টিপাত আসার আগে যে বৃষ্টিপাতটা হয়, এটাকে আবার কেরলে আম্র বৃষ্টি বলে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত পশ্চিম ভারতের কিন্তু রাজ্যগুলিতেই প্রধানত দেখা যায়। এখানে অ্যান্সার অপশন সি। পরবর্তী হচ্ছে কাট এর শর্টকাট কি কোনটি? এটা একটা কম্পিউটার ভিত্তিক প্রশ্ন। কম্পিউটারে কাট অর্থাৎ, কাট কথার অর্থ কি? কাট অর্থাৎ কোনো একটি ধরো শব্দ তুমি এখানে লিখলে, কম্পিউটারে টাইপ করলে, সেটাকে তুমি মুছতে চাইছো, সেটাকে কি করতে চাইছো? মুছতে চাইছো। সেটার জন্য তুমি এখানে কাট শর্টকাট কিটা কিন্তু ব্যবহার করতে পারো, বা ব্যাক স্পেস ব্যবহার করা যেতে পারে মোছার জন্য। সিলেক্ট করে ডিলেট বাটন তুমি চাপতে পারো, কিন্তু কাট করলে কি, ওই কাট করলে তুমি আবার যদি সেটার পুনরায় অবস্থায় কিন্তু ফেরত যেতে পারো। ঠিক আছে, তো এই কাট কি কোনটি? কাট হবে এখানে অপশন বি, কন্ট্রোল প্লাস এক্স। কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাট। ছোটবেলায় শিখেছো, যারা কম্পিউটারের ক্লাস করেছো ছোটবেলায়, তারা জানো নিশ্চয়ই কন্ট্রোল প্লাস বি বোল্ড, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ভি তোমার হচ্ছে পেস্ট। এই কন্ট্রোল ভি বলতে আবার পেস্ট বোঝায়। পেস্ট মানে পুনরায় আবার সেটাকে মানে আগের স্থানে ফেরত আনা, যেটা তুমি কাট করলে সেটাই আবার ওখানে বসিয়ে দেওয়া। কন্ট্রোল সি কপি ইত্যাদি কিন্তু বিভিন্ন শর্টকাট কি আছে, যারা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে তারা ভালো বলতে পারবে। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কবে? সর্বভারতীয় মুসলিম লীগ 1906 সালে। 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় হয়? ঢাকাতে প্রতিষ্ঠা হয়। তো এই সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে হয়েছিলেন? দ্রুত অ্যান্সার হবে কি? সেটা হচ্ছে আগা খান। তিনি এটার প্রথম সভাপতি ছিলেন। আগা খান বা আগা খান তৃতীয় আগা খান, তিনি এটা সভাপতি ছিলেন প্রথম। পরবর্তী হচ্ছে, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের যে কফি গবেষণাগারটা আছে সেটা কোথায়? সঠিক উত্তর হবে কি? ভারতের কফি গবেষণাগারটা অবস্থিত চিকবাগালুর, এটা কর্ণাটকের মধ্যে। কর্ণাটকের চিকমাগালুর হচ্ছে ভারতের কফি গবেষণাগার। নেক্সট হচ্ছে, শ্রীরঙ্গপত্তনমের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কোন ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষ হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের চুক্তি বা সন্ধি, যেটার মাধ্যমে একটা ইঙ্গ মহীশূর যুদ্ধের পতন হয়েছিল, সেটা কোনটি? আমরা জানি যে 4টি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, যেগুলো মহীশূর রাজ্য অর্থাৎ টিপু সুলতান হায়দার আলীর যে রাজ্য ছিল, সেই মহীশূর রাজ্য এবং ইংরেজদের মধ্যে সংগঠিত হয়েছিল। যার মধ্যে তৃতীয় যে যুদ্ধটি হয়েছিল, যেটা তোমার সূচনা হয় 1790 সালে সূচনা হয়েছিল তৃতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ, যেটার তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষ হয়েছিল যে সন্ধিটির মাধ্যমে, সেটার নাম হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর হবে তৃতীয়। এবারে একটা জিনিস আমরা এখানে ভুলে যাচ্ছিলাম, যেটা হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধটা স্বাক্ষর হয় কবে? এটা স্বাক্ষর হয় কবে? কবে সেটা স্বাক্ষর হয়েছিল? অ্যান্সার হবে, এটা স্বাক্ষর হয়েছিল 1792 সালে। কবে স্বাক্ষর হয়? 1792 সালে। নেক্সট হচ্ছে, আচ্ছা, সকলে একটু মন দিয়ে শোনো। আমাদের টিডব্লিউএস একাডেমির যে অ্যাপ, টিডব্লিউএস একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস, যদি ডাউনলোড না করো এখনো, অবশ্যই ডাউনলোড করো। আশা করবো তোমরা যারা ক্লাস দেখছো সকলেই ডাউনলোড করে রেখেছো। আর ডাউনলোড করে রাখলে এখানে তোমরা জানো কি কি পেতে পারো এখান থেকে। প্রতিদিন আমি ক্লাসে বলি, রেগুলার যারা ক্লাস দেখো স্কিপ করবে না। আমি এখানে একটু ইন্টারেস্টিং জিনিস বলতে যাচ্ছি, যেটা হচ্ছে এখানে তোমরা ভর্তি হলে পেইড কোর্স, এটা জানো, এখানে ক্লিক করলে পেইড কোর্সের ভিতরে ক্লিক করলে সেখান থেকে তোমরা বিভিন্ন ব্যাচ দেখতে পাবে, আপকামিং ব্যাচ, সেগুলোতে যুক্ত হতে পারবে। তো একটা জিনিস যেটা হচ্ছে, এই কয়েকদিন পর থেকে আমাদের 15ই ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন ডব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ, সেই ব্যাচের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো ক্লাস শুরু হওয়ার জন্য এটা মনে করিয়ে দিয়ে রাখবো তোমাদের, যে ক্লাস শুরু হওয়ার আগে যদি তোমরা সেই ব্যাচটি নিতে ইচ্ছুক হও, তাহলে সেখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। 15ই
ফেব্রুয়ারির আগে ভর্তি হলে সমস্ত ক্লাস কিন্তু তুমি প্রথম দিন থেকেই লাইভ দেখতে পারো। আর লাইভ ক্লাস এখানে আমরা বলে থাকি সোম থেকে শনি প্রতিদিন লাইভ থাকে, একদমই কারেক্ট টাইমে সেখানে কিন্তু লাইভে আসা হয়। তাছাড়া এখানে সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস করানো হবে, ফাউন্ডেশন ব্যাচ যেহেতু, তার সঙ্গে পিডিএফ পাবে প্রতিটি ক্লাসের অবশ্যই, এবং রেকর্ড দেখার সুযোগ পাবে। তুমি যদি টাইম না পেয়ে থাকো, কোনো একটা লাইভ মিস করে থাকো, তাহলে কিন্তু রেকর্ড দেখতে পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, মক টেস্ট পাবে প্রতি সপ্তাহ অন্তর প্রায় কিন্তু, তো ইত্যাদি কিন্তু বিভিন্ন ফিচার্স পাবে তোমরা। আপকামিং ব্যাচে তোমরা যুক্ত হতে ইচ্ছুক হলে অবশ্যই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। লিমিটেড অফার আছে, কয়েকদিন অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সেখানে ক্লাস করানো হচ্ছে, সকলেই কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। ওকে, পরের প্রশ্নে আসবো, যেটা হচ্ছে বড় ইমামবাড়া কোথায় অবস্থিত? বড় ইমামবাড়া এটা একটা শিয়া তোমার সম্প্রদায়ের সৌধ, বা শিয়া সম্প্রদায়ের কিন্তু একটা তোমার স্থাপত্য বলা যেতে পারে এই বড় ইমামবাড়া। বড় ইমামবাড়াটা কোথায় অবস্থিত? বড় ইমামবাড়া এটা অযোধ্যার নবাব আসফ উদ্দৌলা আসাফউদ্দৌলা নির্মাণ করেছিলেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন অযোধ্যার নবাব। অযোধ্যার নবাব ছিলেন। তো এই বড় ইমামবাড়াটা কোথায়? এটা হচ্ছে লখনৌতে অবস্থিত, লখনৌ উত্তরপ্রদেশে। নেক্সট, ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলার পরিপ্রেক্ষিতে? ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল কোন মামলার পরিপ্রেক্ষিতে? অ্যান্সারটা হবে কোন মামলা? ভগৎ সিং 23শে মার্চ, 23শে মার্চ 1931 লাহোর জেলে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল 1931 সালে। 1931 সালে লাহোরে তাকে ফাঁসি দেওয়া হয়। তো এই ভগৎ সিং, তার সঙ্গে কিন্তু আরো দুজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজগুরু এবং আরো একজন ব্যক্তি যার নাম হচ্ছে সুখদেব। তো তাদের ফাঁসি দেওয়া হয়েছিল কোন মামলার পরিপ্রেক্ষিতে? সেটা হবে লাহোর ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে তাদের ফাঁসি দেওয়া হয়। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী কোন রাসায়নিকটি? কোন রাসায়নিকটি উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী? সাইট্রিক অ্যাসিড, ক্লোরোফিল বা অক্সিন, জিববেরিলিন, কোনটি? উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে অক্সিন বা ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। তোমরা জানো নিশ্চয়ই যে অক্সিন কোথায় থাকে? উদ্ভিদের অগ্রস্ত যে ভাজক কলা সেখানে থাকে, অর্থাৎ উদ্ভিদের যে ট্রপিক চলন বা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী হয়ে থাকে অক্সিন। কোন প্রকার উৎসেচক রক্ত তঞ্চনে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে কোন ধরনের উৎসেচক? সঠিক উত্তর হবে কোনটি বলো? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোন ধরনের উৎসেচক? সেটা হচ্ছে থ্রোম্বোকাইজেন। থ্রোম্বোকাইজেন এই উৎসেচকটি, যেটা প্রধানত পাওয়া যায় কিন্তু ভিটামিন কে এর মধ্যে। ভিটামিন কে এ থেকে কিন্তু এটা পাওয়া যায়, থ্রোম্বোকাইজিন এই উৎসেচকটি। নেক্সট হচ্ছে খালসা পন্থার প্রতিষ্ঠাতাকে? খালসা পন্থা একজন শিখ গুরু, তিনি এই খালসা পন্থাটা কিন্তু সূচনা করেছিলেন। যে খালসা পন্থাটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? খালসা পন্থা 1699 সালে একজন ব্যক্তি সূচনা করেন, যেটা ছিলেন কে? তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ইনি ছিলেন দশম শিখ গুরু, দশম শিখ গুরু। তোমরা জানো এটা, যারা কয়েকদিন থেকে ক্লাস করছে এটা জানো। নেক্সট হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড যে ব্যাংক, সেই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী একটা পত্রিকা ছিল, এই কেশরী পত্রিকাটির সম্পাদক কে বা সম্পাদনা কে করতেন? সঠিক উত্তর হবে কে? বাল গঙ্গাধর তিলক, তিনি এটার সম্পাদনা করতেন। তো এই কিশোরী পত্রিকাটি আরো একটা ভাবে প্রশ্ন আসে
কয়েকটি পত্রিকার নাম দিয়ে নিচে এরকম বলে থাকে যে নিম্নলিখিত কোন পত্রিকাটি তোমার হচ্ছে মারাঠি ভাষায় প্রকাশিত হতো, বা নিম্নের কোনটি একটা মারাঠি পত্রিকা ছিল। তো মনে রাখবে কেশরী হচ্ছে একটা মারাঠি মারাঠি ভাষায় প্রকাশিত পত্রিকা, যেটার প্রকাশক ছিলেন বালগঙ্গাধর তিলক। নেক্সট হচ্ছে বান কি মুন ছিলেন চীনের প্রাক্তন সেনাপ্রধান, জাপানের প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি এবং জাতিপুঞ্জের প্রাক্তন সচিব বা মহাসচিব হবে এটা, মহাসচিব। তো কে ছিলেন বান কি মুন? বান কি মুন এই একজন, মনে রাখবে ফার্স্ট থিং, তিনি হচ্ছেন একজন দক্ষিণ কোরিয়ার ব্যক্তি ছিলেন। তো দক্ষিণ কোরিয়ার এই বান কি মুন তিনি ছিলেন জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব। তিনি জাতিপুঞ্জের 2007 থেকে 2016 সাল পর্যন্ত তিনি এই যে আমাদের বর্তমান জাতিপুঞ্জের যিনি প্রধান মহাসচিব আছেন, তার আগে কিন্তু তিনি ছিলেন, অর্থাৎ তিনি 2016 পর্যন্ত। তারপর থেকে অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগালের তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বর্তমান এটার কিন্তু মহাসচিব পদে আছেন। ওকে, তো এখানে অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এআই এর সম্পূর্ণ অর্থ কি? এআই এর সম্পূর্ণ অর্থ কি? এআই এর সম্পূর্ণ অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট হচ্ছে আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি কাকে বলা হয়? একদমই সহজ প্রশ্ন। আত্মঘাতী থলি নামে কোন কোষাঙ্গটিকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে, এটা হচ্ছে লাইসোজোমকে কিন্তু বলা হয় আত্মঘাতী থলি। তো এই ছিল আজকের প্রশ্ন, কিছু প্রশ্ন সংক্ষেপে আলোচনা করলাম। দেখো একটা জিনিস প্রথমে একটু রাগারাগি করলাম তোমাদের সঙ্গে, কিন্তু তার জন্য কিছু মনে করো না। দেখো একটা সিম্পল জিনিস তোমাদের বলে রাখি, যারা ক্লাস দেখছো তাদের জন্য। এই যে অতিরিক্ত অনেকে এসে বলে যে স্যার কঠিন প্রশ্ন করান, কঠিন করান, সব তো পারছি। দেখো তুমি পারছো, খুবই ভালো কথা, তুমি পারছো, খুবই ভালো কথা, আমি তাতে খুশি। কিন্তু দেখো তুমি যে বলছো স্যার কঠিন প্রশ্ন করান, আরো কঠিন করান, কেন সিলেবাসের বাইরের প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তার থেকে তুমি বিন্দুমাত্র উপকৃত হবে না। তোমাকে যদি এতটুকু লিমিট খেতে বলা হয়, তুমি যদি তার থেকে বেশি খাও, সবাই তো তোমার মতো দিগ্গজ বা সবাই তো তোমার মতো নয় যে সে সব কিছু পারবে বা সব কিছু তার দ্বারা হবে, এমন কিছু নয়। সো মডারেট লেভেলের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি তোমাদের অতিরিক্ত কঠিন প্রশ্ন করালাম, কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসলো না, সেটা কি কোনো লাভ হবে? মোটেই লাভ হবে না, লাভ হবে না। তো তো কোয়ালিটিটা মেনটেন করে সেই হিসেবেই কিন্তু প্রশ্ন করা হয়। ওকে, তো সকলে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকেই বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রতিদিন ক্লাস করতে থাকো, যা হচ্ছে সেটা করতে থাকো। আমি যদি ফেস দেখিয়ে ক্লাস করতে পারতাম, আরো বেটার কিছু দেওয়ার তোমাদের চেষ্টা করতাম। আমি দেখি সেটা আমি স্যারের সঙ্গে আলোচনা করে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সকলে ভালো থাকবে, টাটা।